হৃদ মায়ার প্রেমগাথা পর্ব 18। ভীষণ অস্তিত্বে মায়া। হৃদ হঠাৎ করে সামনে চলে আসাতে অনেকটা হতগম্ব। মায়া ঘুণাক্ষরেও ধারণা ছিল না হৃদ আজ দেশে ফিরবে সেটা নিয়ে। মায়া যদি জানতো হৃদ আজ হঠাৎ করেই দেশে চলে আসবে, তাহলে ইহজন্মেও মায়া মুক্তা শ্বশুরবাড়ি আসতো না। ফ্যাসাদে পড়ে মায়া স্তব্ধর ন্যায় হতবিমুখ হয়ে দাঁড়িয়ে রইল জায়গায়। ভয়ার্ত দৃষ্টিতে এদিক সেদিক ঘুরাতেই হৃদের কপালের ভাঁজ শিথিল হলো হঠাৎ। নিজ বাড়িতে মায়ার উপস্থিতিটা হৃদের ধারণারও ছিল না। অনাকাঙ্ক্ষিত মায়ার উপস্থিতিতে হৃদ নিজেও খানিকটা চমকিত হয়েও গভীর মুখে অতলে তা প্রকাশ করল। বরং মায়াকে কয়েক পলক দেখে খুব স্বাভাবিক ন্যায় এগিয়ে গেল সিঁড়ির দিকে। গভীর মুখর হৃদ দুবদা পা ফেলে চলল নিজ ঘরে। তখনই হৃদকে দেখে জুয়ের পাশ থেকে চেঁচিয়ে উঠল ফাহাদের বোন সেজুতি। তাড়াহুড়ো হৃদকে পেছন ডেকে বলল, আরে হৃদ ভাই, তুমি কখন এসেছো দেশে? তুমি কি আজকে এই বাড়িতেই থাকবে আমাদের সাথে? সেজুতির কথায় হৃদ পেছনে ঘুরল না, আর না উত্তর করল কোনো কিছু। যেমন হাঁটছিল ঠিক তেমনি হাঁটার গতি বহাল রাখতেই ফের হৃদের কানে আসলো সেজুতির উৎফুল্লতার ডাক। সে তাড়াহুড়োয় হেনা খানকে ডাকছে হৃদের ফিরে আসার খবর দিতে। হৃদকে নিঃশব্দে চলে যেতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল মায়া। এতক্ষণ জানটা গলায় আটকে ছিল যেন। মায়া স্বস্তি হলেও সেজুতির কথায় হৃদকে উত্তর না দিতে দেখে ফের মুখ বেঁকে আসলো মায়ার। লোকটা আসলেই বজ্জাত, দেমাগী আর অহংকারী টাইপ। এত সুন্দর করে সেজুতি ডাকলো, অথচ লোকটা ঘুরেও তাকালো না। এমনিতে মায়াকে অপমান করতে সব সময় মুখ চালিয়ে এগিয়ে আসে, অথচ আজকে চুপ। মায়াকে নিজের বাড়িতে দেখে প্রতিক্রিয়াও করলো না। এত ভালো মানুষ তো এই হৃদ খান নয়। নিশ্চয় মায়াকে অপমান করতে খিচুড়ি পাকাচ্ছে মনে মনে। সুযোগ পেলেই যে খোঁটা মারবে নিজের বাড়িতে আসা নিয়ে, সেটাও মায়া বেশ বুঝতে পারছে। মায়াকে এবার সাবধানে থাকতে হবে। ভুলেও এই লোকের সামনে পড়া যাবে না, নয়তো মায়াকে অপমান করতে কতক্ষণ লাগবে এই বজ্জাত লোকের। দেখা গেল বলা নেই কওয়া নেই, হুট করে মায়াকে আউট বলে অপমান করে বসলো। তখন মায়া এত রাতে কোথায় আউট হয়ে যাবে এই বাড়ি থেকে? জায়গা আছে কোথাও যাওয়ার? এত রাতে একা একা মায়ার তো আশুগঞ্জ যাওয়া সম্ভব নয়। তবে যেটা সম্ভব সেটা হলো আপাতত এই লোকের চোখের সামনে না পড়া। মায়া বিগত 2 দিন লুকিয়ে চুরিয়ে বেড়াতে হবে এই বাড়িতে হৃদ খানের সামনে পড়তে না চেয়ে। একবার নিজের বাড়ি অবধি পৌঁছাতে পারলে ভুলেও বোনের শ্বশুর বাড়িতে পা রাখবে না মায়া। ভাবুক মায়া ঘাড় ঘুরিয়ে তাকালো হৃদের চলে যাওয়ার দিকে। চলন্ত হৃদ চলে যেতে যেতে কি মনে করে সেও ঘাড় ঘুরিয়ে তাকালো মায়ার দিকে। তৎক্ষণাৎ চোখাচোখি হয়ে গেল দুজনের। অনাকাঙ্ক্ষিত চোখের মিলনে আঁতকে উঠল মায়া। আতঙ্কের ন্যায় ধরফরিয়ে সামনে ঘুরে যেতেই হৃদও ঘাড় ঘুরালো সামনে। হৃদের মুখের ভঙ্গিমা তখনও গভীর। বোঝারও নেই তার মনে আসলে কি চলছে মায়ার উপস্থিতিতে। সেজুতির ডাকে প্রায় সাথে সাথেই হেনা খানকেও রান্নাঘর থেকে বেরোতে দেখল মায়া। হৃদের চলে যাওয়ার দিকে উৎফুল্ল মুখ করে তিনিও সেদিকে ছুটল হৃদের পিছন পিছন। হেনা খান বেশ স্বচ্ছ আর নরম মনের মানুষ। এই বয়সে এসেও নিজের পরিবারের তদারকি তিনি নিজের হাতেই করছেন সবটা। ছেলে মেয়ে নাতি নাতনিদের বিয়ে মেহমানদারি সবকিছু ওনার হাতে। অথচ এত বড় বাড়িতে মায়া হৃদের বাবা মাকে কোথাও দেখল না, আর না কেউ তাদের কথা কিছু বলছে। মায়া হৃদের বাবাকে বেশ কয়েকবার দেখেছিল চট্টগ্রামে, কিন্তু হৃদের মাকে আজ পর্যন্ত দেখেনি। মায়া বুঝতেও পারছে না আসলে হৃদের মা জীবিত নাকি মৃত। যদি জীবিত থাকে তাহলে কোথায়? উনি উপস্থিত নেই কেন পারিবারিক অনুষ্ঠানে? তাছাড়া হৃদের বাবাও বা কেন আসলো না নিজের পারিবারিক বিয়েতে? ভাবুক মায়া ভাবনার মাঝেই হেনা খানকে দেখলো হৃদের রুম থেকে সিঁড়ি বেয়ে নিচে নামতে, তাও প্রায় 20 মিনিট পর। হেনা খানের উজ্জ্বল চেহারায় হাসিটা যেন চোখে পড়ার মতন। হয়তো হৃদের উপস্থিতিতে এতটা খুশি তিনি, তার প্রমাণ ওনার হাস্যোজ্জ্বল মুখে। মায়া বুঝতে পারে না এমন গুমরা মুখও হৃদ খানের উপস্থিতিতে কেউ এতটা খুশি হতে পারে। নয়তো হৃদের মতন মানুষকে তো সোজা ভাষায় কারোর সাথে কথা বলতেও দেখা যায় না। মায়ার ভাবনার মাঝে সেজুতির ডাক পড়ল কিচেনে। হেনা খান ডাকছে। সেজুতি হাতে ফোনটা নিয়ে দৌড়ালো সেদিকে। মায়া সেজুতির চলে যাওয়ার দিকে এক পলক তাকিয়ে দৃষ্টি ঘুরালো জুইয়ের দিকে। সেই কখন থেকে জুই ফোনে মত্ত, মিটমিট করে হাসছে আর চ্যাট করছে। মায়া যে কিছু জিজ্ঞাসা করবে
সেই সুযোগটাও পাচ্ছে না এতক্ষণ যাবৎ সেজুতির উপস্থিতিতে। সেজুতি চলে যাওয়ায় এবার সুযোগ বুঝেই মায়া উঠে দাঁড়ালো। জুঁয়ের বরাবর দাঁড়িয়ে কিছু বলবে তখনই সেজুতিকে দেখলো কিচেন থেকে কফির মগ হাতে নিয়ে বেরোতে তাড়াহুড়োয়। সেজুতিকে দেখেই মায়া চুপ করে গেল। মুখে আসা কথাগুলো ঢুক গিলে নিয়ে জুঁয়ের দিকে তাকালো। দেখলো বেখেয়ালি জুঁই তখনও মিটমিটিয়ে হেসে চ্যাট করছে ফোনে। মায়া যে সেই কখন থেকে ওর সামনে এসে দাঁড়িয়েছে সেই খেয়াল নেই পর্যন্ত। রাগান্বিত মায়া জুঁইকে মুখে কিছু বলতে না পারলেও সেজুতির অগোচরে ধূপ কিল বসায় জুঁইয়ের বাহুতে। মায়ার হঠাৎ কিলে জুঁইয়ের হাত থেকে ফোন ফসকে পড়ল ফ্লোরে। চমকিত জুঁই নিজের ফোনটা ধরতে চেয়ে তাকালো মায়ার দিকে। রাগান্বিত মায়া তখনও রাগে কটমট করে জুঁইয়ের দিকে তাকিয়ে। জুঁই ঝুঁকে ফোনটা ফ্লোর থেকে উঠিয়ে বিরক্তি গলায় ঝাড়লো মায়ার উপর। বলল, কি সমস্যা তোর? মারলি কেন? হ্যাঁ, ভালো লাগে না? পছন্দের বিয়ের বাড়িতে আসছিস, কই আনন্দ প্রকাশ করবি? তা না করে মারামারি করছিস বোনের সাথে। গায়ের বেশি জোর থাকলে গিয়ে রিত বিআইকে দেখা যা। বেটা তোর জন্য বিদেশ থেকে চলে এসেছে, কত দরদ দেখেছিস? নিশ্চয় তোর জন্য চানাচুর আর আমার জন্য রসগোল্লা এনেছে। যা, সেগুলো নিয়ে আয়, আমার সামনে দাঁড়িয়ে না থেকে। যা সর। রাগান্বিত মায়া আরো চেতে উঠল জুঁইয়ের খোঁচা মারা কথায়। এমনি জুঁইয়ের জন্য মায়াকে এই বাড়িতে আসতে হয়েছে, এখন আবার জুঁই মায়াকে খোঁচা মারছে রিদ খানকে জড়িয়ে। রাগান্বিত মায়া জুঁইকে কিছু বলবে তার আগেই সেখানে উপস্থিত হলো সেজুতি। দুজনের উদ্দেশ্যে বলল, তোমরা কেউ উপরে যেতে চাও আমার সাথে? যেতে চাইলে আসো। যাবো আপু। মায়া তৎক্ষণাৎ উত্তর করল সম্মতি দিয়ে। পরক্ষণে জুঁই জানালো সে যাবে না, বলে আবারও ফোনে মত্ত হলো। মায়া হাতে ফোন না থাকায় ঘোরাঘুরির জন্য সেজুতির সঙ্গে নিতে চাইল। বিগত কয়েক ঘন্টা ধরে এক জায়গায় বসে থাকতে থাকতে একঘেরামি লাগছে মায়া। সেই জন্য সেজুতির পিছন পিছন যেতে লাগলো সিঁড়ি বেয়ে ওপরে। কয়েক সিঁড়ি যেতেই হঠাৎ ফোন বেজে উঠল সেজুতির। কল রিসিভ করে ফোনটা কানে তুলে কথা মগ্ন হয়ে হাঁটতে লাগলে মায়া সহানুভূতিতা দেখাতে চাইল সেজুতির উপর। যেহেতু সেজুতি ফোনে কথায় ব্যস্ত, সেজন্য কফির মগটা নিজের হাতে নিতে চাইল মায়া। হলো তাই। মায়া হাত বাড়িয়ে সেজুতির থেকে কফির মগটা নিতে চাইলে সেজুতি প্রথমে দিতে না চাইলেও পরে দিতে বাধ্য হয়। কফির মগ হাতে নিয়ে কথা বলতে সমস্যা হচ্ছিল বিধায় মায়াকে ছোট্ট করে ধন্যবাদ জানালো সেজুতি। উত্তরে ভদ্রতা দেখিয়ে হাসল মায়া। কফি মগ হাতে মায়াও সেজুতির পেছন পেছন এসে থামলো এক বন্ধ দরজার সম্মুখে। কিন্তু তখনও সেজুতির ফোন আলাপ শেষ না হওয়ায় সে কান থেকে অল্প ফোন উঠিয়ে বিনয়ের সহিত মায়াকে বলল, একটু কষ্ট করে কফির মগটা ভাইয়াকে দিয়ে আসতে পারবে তুমি? আসলে আমার কলটা খুবই আর্জেন্ট। ভাইয়া রুমেই আছেন হয়তো। তুমি কফির মগটা দিয়ে চলে আসবে, পারবে? সরল মায়া ভদ্রতা দেখিয়ে তৎক্ষণাৎ মাথা কাত করে সম্মতি দিল সেজুতির কথায়। আচ্ছা আপু। মায়া সুন্দর সাবলীল সম্মতি দিয়ে চাপানো দরজায় নক করলো। ভেতর থেকে কোনো উত্তর না আসায় মায়া আবারও নক করলো। পরপর কয়েকবার নক করতেই সাইডে দাঁড়িয়ে থাকা সেজুতি অল্প কান থেকে ফোন উঠিয়ে মায়াকে বলল, ভাইয়া মনে হয় ওয়াশরুমে আছে, তুমি কফির মগটা রুমে রেখে চলে আসো। মায়া তাই করলো। দ্বিতীয়বার আর নক না করেই চাপানো দরজায় আস্তে করে ঠেলে ভেতরে প্রবেশ করলো। খুব পরিচিত একটা গ্রান নাকে ভাসলো তখনই। আবছা আলোয় মায়া রুমটাকে দেখল। বেশ সুন্দর আর বড়। ভেতরকার পরিপাটি গোছানো আয়োজন দেখে মায়া বুঝল এই রুমের মালিক বেশ রুচিশীল। মায়া ভাবল রুমটা হয়তো ফাহাদের হবে, যেহেতু সেজুতির মুখে মায়া ভাইয়া শব্দটা শুনেছে বেশ কয়েকবার। সেহেতু এই রুমের মালিক ফাহাদেরই হওয়ার কথা, কারণ সেজুতির ভাই তো ফাহাদ ভাই, তাই না? সেই হিসাবে এই রুমটাও মুক্তার ভবিষ্যৎ রুম। মায়া গোল গোল চোখে রুমটা দেখতে দেখতে একটু সামনে এগুলো। কোমর বেঁকে টি টেবিলের ওপর কফির মগটা রাখতে গিয়ে চোখ গেল আবছা আলোয় সামনের বিছানার ওপর। মুহূর্তে আকাশ ভেঙে পড়ার ন্যায় চমকে উঠে পুনরায় কফির মগ নিয়ে দাঁড়িয়ে গেল হতবুদ্ধি রূপে। হতবাক মায়া থমকে জায়গায় দাঁড়িয়ে রইল বিছানায় হৃদকে বসে থাকতে দেখে। রুমের লাইট অফ থাকায় মায়া প্রথমে হৃদের উপস্থিতি ঠাউর করতে না পারলে হৃদ মায়াকে রুমে প্রবেশ করতে দেখেছিল। তখন থেকে হৃদ শান্ত দৃষ্টিতে মায়ার দিকে চেয়ে মায়ার হাবভাব সবকিছু খেয়াল করছিল সে।
মূলত রিদ বাহির থেকে রুমে এসে 30 মিনিটের ওপর তারপরও ফ্রেশ হতে পারেনি। প্রথমে হেনা খানের জন্য, পরে তার ফোন কলের জন্য। হেনা খানের কাছে সেই কফি চেয়েছিল তখন। হেনা খান চলে যেতেই ভেবেছিল ফ্রেশ হবে, কিন্তু জরুরি ফোন কল আসায় কথা বলতে বলতে বিছানার পাশে এসে বসেছিল সেই জন্য। তখন মায়া দরজায় নক করাটা খেয়াল করেনি রিদ, কিন্তু মায়াকে তার রুমে প্রবেশ করতে দেখেই ফোন কানে থাকা অবস্থায় খানিকটা কপাল কুঁচকে আসলো হৃদের। নিঃশব্দে মায়ার লক্ষ্য করে কল কেটে ফোনটা রাখলো বেডসাইডের টেবিলের উপর। তারপর আস্তে ধীরে হাতের ঘড়িটা খুলেও সেখানে রাখার সময় মায়া দৃষ্টিতে পড়ল হৃদকে। এতে হৃদ বিন্দুমাত্র অবাক হলো না মায়ার উপস্থিতিতে, আর না চমকালো, বরং স্বাভাবিকভাবে মায়ার দিকে তাকিয়ে উঠে দাঁড়ালো। কোমর বেঁকে সুইচ বোর্ডের সুইচ চেপে রুমের আলো জ্বালিয়ে আবারও ঘাড় ঘুরিয়ে তাকালো থতমত খেয়ে থাকা মায়ার দিকে। কোমরে গুজে রাখা শার্টটা টেনে প্যান্টের ওপর ফেলতে ফেলতে শান্ত দৃষ্টি ঘোরালো মায়ার পা থেকে মাথা অবধি। দুহাত পকেটে গুজতে গুজতে মায়ার উদ্দেশ্যে তীক্ষ্ণ গলায় বলল, কি চাই? থমথমে মায়া ধ্যান ভাঙল হৃদের গভীর কথায়। জায়গায় আশ্চর্য হয়ে মিই গেল তখনই। মায়া ফাহাদের রুম মনে করে ভুলক্রমে হৃদের রুমে ঢুকে পড়েছে। এমনি এই লোকের সাথে মায়ার সখ্যতার সম্পর্ক নেই, তার উপর আবার ভুল করে এই লোকের রুমে চলে এসেছে মায়া। আগেরবার মায়াকে হৃদের দাদা বাড়িতে যাওয়াটা পছন্দ করেনি হৃদ, সেই জন্য অপমান করেছিল মায়াকে আউট বলে। এবার নিশ্চয়ই আরো বেশি অপমানজনক কথা শোনাবে মায়াকে নিজের রুমে দেখে। দুঃখিত মায়া দুঃখে কেঁদে কুটে বুক বাসাতে ইচ্ছে করলো। ঘুরে ফিরে কেন হৃদের মুখোমুখি হয় মায়া সেটাই বুঝতে পারে না সে। দুঃখিত মায়া দুঃখে কষ্টে নিজের ভাগ্যকে দায়ী বানালো। আজকাল মায়ার ভাগ্যে হৃদের দোষ পড়ে গেছে, সেই জন্য মায়া প্রতিবার ঘুরে ফিরে শুধু হৃদ খানের চক্রেই ফেসে যায়। এজন্য দুঃখে কষ্টে জর্জরিত মায়া ছোট্ট গলায় মিয়ে গিয়ে বলল হৃদকে, কিছু চাই না। হৃদ তৎক্ষণাৎ কিছু বলতে চাইল, তাহলে? হৃদের কথার মাঝেই ফোড়ন কাটল মায়া। হৃদকে শেষ করতে না দিয়ে বেশ সাহসী গলায় হৃদকে শাসিয়ে বলল, তাহলে কি? হ্যাঁ, কি করবেন আপনি? আমাকে ভয় দেখান? আমি আপনাকে ভয় পাই মনে করেছেন? ভুলেও না। আপনি হবেন কোথাকার নেতা সেতা, আমি আপনাকে মোটেও ভয় পাই না, বুঝলেন? উল্টে আপনি আমাকে ভয় পাবেন যদি আমার আসল পরিচয় জানেন তো। আপনি জানেন আমি কে? চিনেন আমাকে? আমি হলাম জাতির ভাবি। আমার পেছনে কার হাত আছে জানেন? এই জাতির ভাইয়ের লম্বা হাত আছে আমার পেছনে। তাই আমার সাথে বেশি তেরিং বেরিং করলে সোজা সেই হাত দিয়েই টুস করে আপনাকে গায়েব করে দিব। শুধু ফাহাদ জিজুর ভাই বলে ছেড়ে দিলাম আপনাকে, নয়তো আমি কিন্তু অনেক ক্ষমতাসীন ভাবি হই, মনে রাখবেন। নিন আপনার কফি নিন। মায়ার লম্বা চড়া হুমকিতে কপাল কুঁচকে তাকিয়ে রইল হৃদ। মায়া হৃদকে কিছু বলার সুযোগ না দিয়ে তক্ষুনি হাতের কফি মগটা পুনরায় টি টেবিলের উপর রেখে এক প্রকার দৌড়ে পালালো রুম থেকে। মায়া চলে যেতেই হৃদ এগিয়ে এসে কফির মগটা হাতে নিল, সেটাতে চুমুক দিতে দিতে মৃদুস্বরে আওড়ালো, জাতির ভাবি, ইন্টারেস্টিং। খানবাড়ির মেহমানদারিতে অতিষ্ঠ মায়া একের পর এক নাস্তা পরিবেশন করেই যাচ্ছে মায়াকে, তাও কিছুক্ষণ পর পর। এমনিতে মায়া বেশি খায়, সারাদিন ঘুরঘুর করে খাওয়ার বদভ্যাস আছে, কিন্তু এই মুহূর্তে খেতে পারছে না জড়তায়। বোনের শ্বশুরবাড়িতে আছে মায়া, প্রথম দিনই যদি এত বেশি খায় তাহলে মায়ার ভদ্রতা চলে যাবে না? তখন মানুষ কি বলবে মায়াকে? মায়া পেটুক রাক্ষসের মতো খায়, এটা বললে তখন মায়ার আর ভদ্রতা থাকবে, চলে যাবে না? মূলত এই জন্যই তো মায়া লোক দেখানো ভদ্রতার খাতিরে কিছুক্ষণ পরপর আসা সকল নাস্তাগুলো ফেরত পাঠাচ্ছে অনিচ্ছাকৃত। কিন্তু খানবাড়ির লোকজনও জানি কেমন, দেখছে মায়া খেতে পারছে না, ভদ্রতা রক্ষা করছে, তারপরও কিছুক্ষণ পরপর গাদা গাদা নাস্তা দিয়ে যাচ্ছে মায়াকে। আর এজন্যই মায়ের ভালো লাগছে না, অতিষ্ঠ লাগছে খানবাড়ির অতিরিক্ত মেহমানদারিতে। আর লাগবেই বা না কেন? চোখের সামনে প্রিয় খাবারগুলো বারবার ফেরত পাঠাতে আর ভালো লাগে না। মায়ের কষ্ট হয় না বুঝি? দুঃখী মায়া নিজের সামনে রাখা ট্রে ভর্তি খাবারের দিকে তাকালো। হতাশ দৃষ্টিতে বিরক্তি ঠেলে চোখ ঘুরিয়ে আশেপাশে তাকালো জুইকে খুঁজতে। এই জুইটাকেও আশেপাশে কোথাও দেখা যাচ্ছে না। হয়তো ফাহাদের বোন সেজতির সাথে কোথাও গিয়েছে। মায়া যেতে চেয়েছিল ওদের সাথে, কিন্তু জুই বলল ও নাকি ওয়াশরুমে যাবে, আবার এক্ষুনি চলে আসবে বলে মায়াকে অপেক্ষা করতে বলেছে।
মায়াও সেই সন্ধ্যা থেকে এই খানবাড়ির ডাইনিং রুমে সোফায় বসে থাকতে থাকতে মায়ার কোমর লেগে আসছে ব্যথায়। অতিষ্ঠ মায়া বিরক্তিতে উঠতেও পারছে না। ভদ্রতা দেখিয়ে কোথায় কোন দিক দিয়ে যাবে সেটাও বুঝতে পারছে না। যাও একটু উঠেছিল সেজুতে পেছন পেছন, কিন্তু হৃদের ভয়ে ফের এখানে এসে বসেছে পুনরায়। তাছাড়া মায়া এখানকার কোথাও কিছুই চিনে না। তারপর আবার মায়ার বোন মুক্তাকে ওপরে কোন রুমে নিয়ে গেছে তখন সেটাও মায়া দেখেনি। শুনেছি মুক্তাকে ফাহাদের বাবার রুমে নিয়ে গেছে। ছেলেরা সব বাহিরে। মায়াকে সারাক্ষণ ভাবি ভাবি ডাকা ছেলেগুলো খানবাড়ির বাগানের দিকটায় দেখেছিল মায়া। হেনা খানের সাথে ফাহাদের মাকে দেখেছিল কিচেনে সার্ভেন্টদের রান্নায় সাহায্য করতে। বাকি রইল মায়া, সে একাই আপাতত খানবাড়ির ডাইনিং রুমে বসে। আশেপাশে মানুষের উপস্থিতির শব্দ মায়া পাচ্ছে, কিন্তু মায়ার পাশে কেউ নেই। নিঃসঙ্গ মায়া অতিষ্ঠ হয়ে একটা সময় সোফায় বসে মুচড়ামুচড়ি শুরু করলো বিরক্তিতে। কি করবে ভেবে না পেয়ে খাবারের দিকে তাকালো। খাবে কি খাবে না তাও দ্বিধায় ভুগছে। মায়া নিজের বাসায় থাকলে এতক্ষণে সবগুলো নাস্তা মায়ার পেটে চালান হয়ে যেত, কিন্তু বোনের শ্বশুর বাড়িতে ভদ্রতা দেখাবে নাকি খাবে তাই নিয়ে ভাবলো। খুব জোর করে মনকে বোঝালো না থাক, মায়া এই মুহূর্তে ভদ্রতা দেখাবে না খেয়ে। মায়ার চিন্তাভাবনার মাঝেই কেউ একজন ধূপ করে মায়ার গা ঘেঁষে বসলো চেপে। হঠাৎ বসার দরুন মায়ার বাহুর সঙ্গে বাহু আর উরুর সঙ্গে উরুর ঘষা লাগতেই চমকে ওঠে মায়া। পাশে তাকাতেই অনাকাঙ্ক্ষিতভাবে মায়ার নাক মুখ বাড়ি খেলো হৃদের বাহুতে। স্নিগ্ধ মিষ্টি ঘ্রাণ নাকে বাজতেই শরীর শীতল হয়ে আসলো মায়ার। হৃদের হঠাৎ উপস্থিতিতে থমকে যাওয়ার মতন কয়েক সেকেন্ড থ মেরে রইল। একটা সময় হুঁশ ফিরতে ধরফরিয়ে হৃদের পাশ থেকে উঠে দাঁড়াতে চাইলে তৎক্ষণাৎ গায়ের কাপড় টান খেয়ে আবারও জায়গায় বসে পড়ল মায়া। অস্বস্তিতে মায়া তৎক্ষণাৎ নিচে তাকিয়ে লক্ষ্য করতে বুঝতে পারল মায়ার চুড়িদার সহ ওড়না কিছু অংশে হৃদ বসে আছে গা এলিয়ে সোফায়। আতঙ্কিত মায়া হৃদের এত কাছে বসে থাকতে অস্থির নে ছটফট করে টানাটানি শুরু করলো নিজের কাপড় হৃদের নিচ হতে ছাড়াতে। হৃদ মায়ার দিকে তাকালো না, আর না মায়ার কাপড় ছাড়লো বসা থেকে, বরং গা এলিয়ে সোফায় বসলো। ভাবখানা এমন হৃদের পাশে আপাতত কেউ নেই, আর না হৃদ কাউকে দেখতে পারছে। তখন হৃদ গলা ছেড়ে হেনা খানকে ডেকে বলল হৃদকে পুনরায় কফি দিতে। হৃদ হেনা খানকে ডাকায় অধৈর্যের ন্যায় অস্থির হলো মায়া। হেনা খান ওদের দুজনকে খোলামেলা গা ঘেঁষাঘেঁষি করে বসে থাকতে দেখলে নিশ্চয়ই খারাপ ভাববে মায়াকে। অস্থির মায়া নিজের কাপড় দু হাতে টেনে হৃদের উদ্দেশ্যে ছোট গলায় বলল, ছাড়ুন। মায়ার ছোট গলায় হৃদ ঘাড় ঘুরিয়ে তাকালো মায়ার দিকে। তৎক্ষণাৎ চোখাচোখি হলো অস্তিত্বের মিয়ে যাওয়া মায়ার চোখের সাথে। জড়তায় মায়া প্রথমবারের মতন হৃদকে এত কাছ থেকে লক্ষ্য করল। হৃদ খান আসলেই সুন্দর, শুধু সুন্দর নয়, বলতে গেলে বাড়াবাড়ি রকমের আকর্ষণে সুন্দর লোক এই হৃদ খান। সবচেয়ে সুন্দর এই লোকের চোখ, গুরুগম্ভীর আর মারাত্মক নেশালো, জবাব নয়, যেন চোখ কথা বলে তার। এই যে সদ্য গোসল করে আধ ভেজা চুলে আর গায়ে চলে এসেছে, এতে হৃদকে আরো স্বচ্ছ আর স্নিগ্ধ সুন্দর লাগছে মায়ার চোখে। এই যে হৃদের গাড় বেয়ে নামা ফোঁটা পানিতেও মায়ার চোখ গেল। বুকের পাশে হালকা ভেজা কালো টি শার্টতেও প্রথমে নজর পড়েছিল মায়ার। লোকটা আসলেই সুন্দর, শুধু একটু বদমেজাজি রাগটা আছে, সেটা ছেড়ে দিলে একদম পারফেক্ট লাগতো। ঈদ মায়াকে মনোমুগ্ধকর ন্যায় নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে তার কপালে ভাঁজ শিথিল হলো তখনই। মায়ার ধ্যান ভাঙতে তীক্ষ্ণ গলায় বলল, নজর দিয়ে লাভ নেই, আমি অলরেডি বুকড বিয়াইন। হৃদের কথায় থতমত খেয়ে তৎক্ষণাৎ দৃষ্টি লুকাতে আশেপাশে তাকালো মায়া। চুরি ধরা পড়ার মতো অস্তিত্বে মিয়ে আবারও নিজের কাপড় টেনে নিয়ে হৃদকে বলল, ছাড়ুন প্লিজ। হৃদ ভ্রু উঠিয়ে তাকালো প্রশ্নোত্তর দৃষ্টিতে। মায়া হৃদকে নড়তে না দেখে ফের নিজে কাপড় টেনে তাকালো হৃদের দিকে। চোখাচোখি হয়ে যেতেই মায়া নিজের দৃষ্টি নিচে করে ফের কাপড় টেনে বলল, কি হলো, ছাড়ুন প্লিজ। এখনো তো ধরতেই পারিনি, ছাড়বো কখন? তাছাড়া আপনি আমার বাড়িতে কি করেন? শুনলাম আপনি নাকি আমার নতুন বিয়াইন হয়েছেন, কথাটা কি সত্যি? তাহলে শোনেন, সলিড একটা কথা বলি। আপনি দরদ দেখিয়ে দুলাভাইয়ের ভাই মনে করে আমাকে ছেড়ে দিলেও আমি ফাহাদের শালি মনে করে আপনাকে কখনোই ছাড়ব না।
এর জন্য আপনার জাতির ভাইকেও আমি দেখে নিব, সমস্যা নেই। আর রইল আপনার কথা, তাহলে প্রথমে বলে রাখি, বোনের শ্বশুরবাড়ি মনে না করে নিজের শ্বশুরবাড়ি মনে করতেও পারেন, এতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু আপনার অতিরিক্ত টই টই নিয়ে সমস্যা আছে। দুলাভাই বা আদার্স পাবলিক যাদেরকে আপনি নতুন নতুন বিআই হিসেবে চিনেছেন, আপাতত তাদের সাথে ঘোরাঘুরি নিষেধ, মানে হেলদি দূরত্ব বজায় রাখবেন তাদের সাথে। নয়তো এই যে বললাম সবাইকে দেখে নিব, সে দলে আপনি থাকবেন। কিন্তু আরেকটা কথা, নাইস কালার, কালো রংটা বেশ মানিয়েছে আপনার সাথে, আই লাইক ইট। তবে নেক্সট টাইম লালের সাথে লাল পরবেন, তাহলে আরো বেশি সুন্দর দেখাবে। লাস্টের কথাটা দুষ্টামির ছলে বলে সামনে ঘুরে গেল হৃদ। হতবাক মায়া হতবুদ্ধি হয়ে থ মেরে বসে রইল। প্রথমে হৃদের হুমকি ধামকিগুলো মাথায় আসলো না। সে কেন নিজের দুলাভাই বা বিয়াইদের কাছ থেকে দূরে থাকবে, তাও এই লোকের কথায়। বোনের শ্বশুরবাড়িতে এসেছে, বিয়াইদের সাথে আড্ডা দিবে, এটাই স্বাভাবিক, তাই না? সে কেন হৃদ খানের কথা শুনতে যাবে? আশ্চর্য। তাছাড়া এই লোকের চোখেও সমস্যা আছে। মায়া এই মুহূর্তে টকটকা লাল রঙের ড্রেস পরে আছে, অথচ এই লোক বলছে মায়াকে কালো রঙে মানিয়েছে বেশ। আজব পাবলিক, ঠিকঠাক কালারও চেনে না। হেনা খানকে এগিয়ে আসতে দেখে মায়া আস্তে করে সরে বসলো, কারণ এতক্ষণে হৃদ মায়ার কাপড় ছেড়ে দিয়েছে। হেনা খান আসার প্রায় সাথে সাথে জুই আর সেজতীয় উপস্থিত হলো সেখানে। মায়ার পাশে জুইকে বসতে দেখে রাগে মুখ বাঁকালো মায়া। জুই মায়ার মাথায় টোকা দিতেই চোখ গরম করে তাকাতেই জুই আবারও মায়ের মাথায় টোকা মেরে বলল, বলছি তোর কালো ফিতা দেখা যাচ্ছে কাঁধে, সেটা ভেতরে ঢোকা, নয়তো কারো চোখে পড়বে। জুইয়ের কথায় আকাশসম চমকিত তৎক্ষণাৎ তাকালো হৃদের দিকে। তার মানে এই লোক এতক্ষণ মায়াকে এই কালো ফিতার জন্য বলেছিল মায়াকে কালো রঙে সুন্দর লাগছে। গাঢ় লজ্জায় তখনই মিয়ে গেল মায়া। অথচ হৃদ খান মায়াকে এত বড় কথা বলেও দিব্যি সে তার কফির মগে চুমুক দিতে ব্যস্ত। পাশেই হেনা খান অনেক কিছু বলছে তাকে, সে হ্যাঁ না উত্তর করছেন, শুধু গভীর চিত্তে শুনে যাচ্ছে। হৃদমায়ার প্রেমগাথা পর্ব 18 এখানেই শেষ করছি। আজকের পর্বটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।